মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনের রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও প্রেতের জাগরণ। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, প্রধান চরিত্রে তারানাথ। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও প্রেতের জাগরণ। ভর দুপুরে গ্রামের দিঘির পাশের পথ দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিল গ্রামের এক মেয়ে মানুষ, কমলাবালা। কমলাবালা একা মানুষ। গ্রামের হাটে সে তরি তরকারি বিক্রি করে কোনো রকমে দিন কাটায়। শুধু তাই নয়, তার বাড়ির পেছনের দিকে যে নষ্ট বড় জায়গাটা খালি পড়েছিল, সেখানে সে জমি বানিয়ে সবজি চাষ করেছে। সেই সব সে প্রতি সপ্তাহে 2 দিন হাটে নিয়ে গিয়ে বিক্রি করে। তারপর সেই টাকায় চাল কিনে বাড়ি ফেরে। এভাবেই তার কোনো রকমের দিন কেটে যায়। কমলাবালাকে গ্রামের চেনে না এমন কেউ নেই। শুধু এ গ্রাম নয়, পাশের গ্রামেও অনেকেই কমলাবালাকে চেনে। কমলাবালা একাই ফিরছিল। আজ হাটবার নয়, পাশের গ্রামে সে এক চেনা একজনের বাড়িতে গিয়েছিল। বেশ কয়েকদিন ধরে হাটে তার কাছ থেকে সবজি নিয়েছে, অথচ টাকা দেওয়ার কথা বললেই সে বাড়ি যাওয়ার কথা বলতো। আজ সে এক কাজে পাশের গ্রামে গেলে তার বাড়ি থেকে ঘুরে এসেছে। কমলাবালা ভেবেছিল পয়সা সে পাবে না, কিন্তু এই কদিনে যা টাকা জমেছে সমস্ত পয়সাই সে মিটিয়ে দিয়েছে। কমলাবালার সঙ্গে তার কথা হয়েছে হাটে যাওয়ার সময়। সে যদি তার বাড়িতেই সবজি দিয়ে যায়, তাহলে আর কষ্ট করে হাটে যেতে হয় না তাকে। সে কারণেই কমলাবালার মনটা বেশ খুশি খুশি ছিল। হাঁটতে হাঁটতে গ্রামের বাইরের দিকের দিঘির পাড়ে রাস্তায় সে যখন এলো, তার অনেকদিন আগের কথা মনে পড়ছিল। কমলাবালার বিয়ে হয়েছিল এক সময়, তবে তার কোনো ছেলে মেয়ে হয়নি। সে আর তার স্বামী ওই হাটে দোকান চালাতো। তারপর স্বামীর মৃত্যুর পর সেই বাজার বন্ধ হয়ে গিয়েছিল। এখন তো
কমলাবালা নিজের জোরে, বলছি কোথা থেকে একটা শব্দ আসছে বলে মনে হচ্ছে না? কি যেন একটা কাঁদছে। কমলাবালা শব্দটা শুনতে পায়। সত্যি কে যেন কাঁদছে, আর শুধু তাই নয়, যে কাঁদছে সে কোনো শিশু। শিশুর কান্না চিনতে তার কোনো অসুবিধাই হয় না। নিজের কোনো সন্তান হয়নি বলেই হয়তো গ্রামের ছেলেপুলেগুলোকে কমলাবালা বড্ডই ভালোবাসত। তাই এমন একটা কান্না শুনে তার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। সাদা রঙের শাড়ি তার পরনে, মাথায় কালো চুল এলো করে বাঁধা পেছনের দিকে, তার হাতে ধরা একটা কাপড়ের ব্যাগ। কমলাবালার বয়স খুব বেশি নয়, কিন্তু কাজকর্ম করতে করতে আর বড্ড চিন্তায় তার চেহারায় যেন বয়সের ভার এসে পড়েছে। সে বলে উঠল, এমন ভর দুপুরে ওভাবে কে কাঁদে? কই আশেপাশে তো কাউকে দেখছি না। কমলাবালা চারপাশে তাকায়। গ্রামের যে পথ ধরে সে হেঁটে আসছে তার এক পাশে ধানের জমি, অন্য পাশে ছোট্ট একটা দিঘি। এই দিঘির জলে গ্রামের লোকেরা এখনো কাজকর্ম করে, কিন্তু এই ভর দুপুরে এখানে কেউই নেই। তাছাড়া গ্রীষ্মের এই সময় ঘর থেকে বাইরে সহজে কেউই বেরোয় না। কমলাবালা মাথায় কোনো রকমে শাড়ির আঁচল চাপা দিয়ে বেরিয়েছে। তার তো আর অন্য মেয়ে মানুষের মতো ঘরে বসে থাকলে চলবে না, তাকে এই সমস্ত নিজের হাতেই করতে হবে। বাড়িতে ফিরে রান্না বান্না করে তারপর একটু জিরিয়ে নেবে। বিকেলে উঠে জমির গাছগুলো দেখাশোনা করে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কমলাবালাকে আবার ভোরে উঠতে হবে, কাল আবার হাটেও যেতে হবে তাকে। কিন্তু কান্নার শব্দটা শুনে কেমন যেন হয়ে গিয়েছিল সে। তার বারবার মনে হচ্ছিল একটাই কথা, এমন সময় এখানে যদি কেউ না থাকে তাহলে কাঁদবেই বা কে? আর কান্নার শব্দটা এখনো সে স্পষ্টভাবেই শুনতে পাচ্ছে। তাহলে কি দিঘির পাড়ে কেউ রয়েছে? গ্রামের দিঘিটার রাস্তাটা খানিকটা নিচের দিকে, ভালো জমি নয়, তবে রাস্তা থেকে খানিকটা জমি নেমে গেছে নিচের দিকে। তারপরে দিঘির পাড়টা সমতল। সেদিকে তাকিয়ে দেখে কমলাবালা, না, কোথাও কেউ নেই। দিঘির এপাশে ওপাশে চোখ বুলিয়ে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু তার দেখতে দেখতেই হঠাৎ করে চোখ পড়ে যায় একটা ব্যাপার লক্ষ্য করে। দিঘির জলের একদম কাছে বা জলের মধ্যে দুটো পা চুবিয়ে একটা বাচ্চা বসে রয়েছে। আর শুধু বসে নেই, সে হাফেজ নয়নে কেঁদে চলেছে। এদিক ওদিকে তাকিয়ে বারবার কাঁদছে। কমলাবালার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। হায় 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 হায়, ঘরের খোকা ওভাবে জলের ধারে বসে কেঁদে চলেছে, কেউ আর তাকে দেখারও নেই। কথাটা যেন নিজের মনে বলতে বলতে গ্রামের পথ ছেড়ে নিচের দিকে নেমে যায় কমলাবালা। তারপর খানিকটা এগিয়ে আরো একটা ব্যাপার খেয়াল করে সে। বাচ্চাটা হঠাৎ করে দুহাত সামনের দিকে এগিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় জলের ওপর। কমলাবালা আর স্থির হয়ে থাকতে পারে না। হাতের ব্যাগটা মাটির ওপর একরকম ছুঁড়ে ফেলে পাথরে নুড়ি ভরা নদীর পাড় ধরে এগিয়ে যায় সামনের দিকে। যখন জলের একদম কাছে পৌঁছে গেছে তখন বাচ্চাটা প্রায় অর্ধেকটা নেমে গিয়েছে জলের উপর। কমলাবালা চিৎকার করে ওঠে, ওরে সর্বনাশ করেছি রে, জলে নামিস নে, নামিস নে, জলে ডুবে যাবি, আমার কথা শোন, নামিস নে। কিন্তু কে শোনে কার কথা? কমলাবালা ছুটে যায় দিঘির পাড়ে সেই বাচ্চাটাকে বাঁচাতে, কিন্তু সে একবারও খেয়াল করেনি আশেপাশের বাতাসটা হঠাৎ করেই কেমন যেন ভারী হয়ে এসেছে। গ্রামের পথে যে ঠান্ডা হাওয়াটা তার গায়ে লাগছিল, এই নিচে নামার পরে কিন্তু জলের কাছে আর সে ভারী আবহাওয়াটা নেই। আর শুধু তাই নয়, আরো কি যেন একটা ব্যাপার লক্ষ্য করে দেখে না কমলাবালা। যদি লক্ষ্য করত তাহলে হয়তো দিঘির জলের দিকে ওভাবে এগিয়ে যেত না। কমলাবালা একরকম ছুটে যায় দিঘির জলের কাছে। বাচ্চাটাকে হাতে তুলে নিতে যাবে, ঠিক তখনই
বাচ্চাটা পেছনের দিকে ঘুরে তাকায়, আর তাতে কমলাবালা ভয়ে চিৎকার করে ওঠে। এটা কি? কমলাবালার মুখ থেকে বেরিয়ে আসা চিৎকারটা যেন মাঝপথেই থেমে যায়। ভর দুপুরে সূর্য যখন মাথার ওপরে, ঠিক তেমন সময় কমলাবালা দিঘির জলের দিকে তাকিয়ে দেখতে পায় সেই শিশুটার দুটো চোখ সাদা ধবধবে। আর শুধু তাই নয়, তার মুখে চারপাশে লেগে আছে রক্ত, দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আছে। এবার সে আর কাঁদে না, কমলাবালার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে ওঠে। আর ঠিক তখনই কমলাবালা বুঝতে পারে তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, অথচ এতক্ষণ এখানে কেউই ছিল না। বাতাসে সেই অদ্ভুত ভাবটা এবার সে বুঝতে পারে, আর তারপরই বুঝতে পারে যে আজ শনিবার। কমলাবালা পেছনের দিকে ঘুরতে যাবে তার আগেই তার ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসটা পায়, আর তার সঙ্গে সঙ্গে বুঝতে পারে কে যেন পায়ে পায়ে তার পেছনে এসে দাঁড়িয়েছে। একটা ঠান্ডা হাওয়া কমলাবালার পিঠের কাছে এসে ঠেকতেই কমলাবালা পেছনে ঘুরে কিছু একটা বলতে যাবে, তার আগেই এক ধাক্কায় তাকে জলের মধ্যে ছিটকে ফেলে দেয় কেউ। বাঁচাও, বাঁচাও, কে আছো কোথায়? বাঁচাও! কমলাবালার চিৎকার জলের মধ্যে হাবুডুবু খেতে থাকে। সে গ্রামের মেয়ে, সাঁতার কাটতে জানে, কিন্তু জলে পড়ার সঙ্গে সঙ্গেই তার মনে হয় তার দুটো পা যেন পাথরের মতো হয়ে গেছে। কিছুতেই সে সাঁতার কাটতে পারছে না, গোটা শরীর যেন আড়ষ্ট হয়ে আসছে। চিৎকার করতে করতে একসময় তার চিৎকারটাও কেমন যেন ঝিমিয়ে আসে, আর সে আস্তে আস্তে ডুবে যায় জলের তলায়। তোমরা যে কথা বিশ্বাস করো না সে কথা শুনতে বেশি ভালোবাসো। তোমাদেরকে আমি চিনি, আজ তো আর কম দিন হলো না তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাও প্রায় 2-3 বছরের বেশি তো হবেই। তোমরা যে বিশ্বাসের থেকে অবিশ্বাস বেশি করো তা আমার জানা আছে বই কি। তা কি করবো বলুন তো? আপনি যদি এমন কোনো কথা বলেন যে কথা বিশ্বাস করা সম্ভব নয়, তাহলে সে কথা তো আর বিশ্বাস করা যাবে না, না? এতেও যদি আপনি আমাদের ভুল মনে করেন তাহলে আর কি করি? আমি ভেবেছিলাম কিশোরীর এমন কথায় বোধহয় তারানাথ রুষ্ট হবে, কিন্তু সে সামান্য হেসে বলল, তোমাদের দোষ নেই, আসলে তোমরা যা দেখো তাই বিশ্বাস করো। এমন অনেক কিছুই আছে যা তোমাদের চোখে কখনোই পড়বে না, তোমরা তা ভাবতেও পারবে না, সে কথা তোমরা কখনো বিশ্বাসও করতে পারবে না। আপনার কথাটা মিথ্যে নয়, আসলে আপনার সময় আর আমাদের সময়ের মধ্যে অনেক পার্থক্য। আপনি গ্রামের পথে পথে একসময় ঘুরে বেরিয়েছেন, অনেক সাধুসঙ্গ করেছেন, অনেক কিছু দেখেছেন কিংবা শুনেছেন। আমাদের তো তেমন অবস্থান নয়, আমরা যা শুনছি সমস্ত কিছুই আপনার কাছ থেকে। তাই বিশ্বাস অবিশ্বাস আমাদের মনে মাঝে মাঝে জন্ম নেয়। তবে এ কথা অস্বীকার করব না যে আপনার কথা আমরা কখনোই পুরোপুরি অবিশ্বাস করি না। এটাই হলো কথা ঠাকুরমশাই, বুঝলেন? আপনার তো সবসময় আমাদের অবিশ্বাসী বলে দাগিয়ে দিলেই হলো। ব্যাপারটা তেমন নয়, আমরাও আপনার কথা বিশ্বাস করি, কিন্তু আবার আপনার সমস্ত কিছু বিচার করে তো বিশ্বাস করতে হয়। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো আর সহজ ব্যাপার নয়। তোমাদের আজ তাহলে তেমনই একটা কথা বলবো, যে কথা তোমরা সহজে বিশ্বাস করতে পারবে না। হে, আসলে হয়েছে কি, 2 দিন আগে আমার কাছে একজন এসেছিল। সে একটা অদ্ভুত কথা আমায় বলল। তার কথা শুনতে শুনতেই অনেক বছর আগের একটা কথা আমার মনে পড়ে গিয়েছিল। সেদিনই ভেবে রেখেছিলাম তোমরা এলে তোমাদের সে কথা বলবো, তবে বিভিন্ন কাজে ভুলে গিয়েছিলাম। এখন তোমাদের কথায় তা মনে পড়ে গেল। আচ্ছা, এই বসো দেখিনি, আর তোমাদের ওই একটা সিগারেট দাও দেখিনি। তারানাথ সিগারেটে লম্বা দুটো টান দিয়ে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছেড়ে বলল, অতৃপ্তি, বুঝলে? অতৃপ্তি। অতৃপ্তি মাঝে মাঝে মানুষকে
বড় ভীষণ রূপ দেয়। সে মানুষ যদি অপঘাতে মারা গিয়ে থাকে কিংবা ধরো কোনো কারণে অতৃপ্ত হয়ে মারা গিয়েছে, তখন সে ভীষণ রূপে ফিরে আসতে পারে, আর তার জন্য বড় ক্ষতি হয় আশেপাশের লোকেদের। এই দৃশ্য আমি আমার চোখে বেশ কয়েকবার দেখেছি। তবে একবারের কথা তোমাদের না বললেই নয়, আমার চোখের সামনে একজন। ওভাবে বললে হবে না ঠাকুরমশাই, আপনি প্রথম থেকে বলুন তো। সবকিছু একদম প্রথম থেকে না বললে আমরা বুঝবো কি করে? প্রথম থেকে বলুন। ঠিক যখন আপনি সে গ্রামে গিয়েছিলেন, কিংবা আবার সেখানে আপনি প্রথম যা দেখেছিলেন সেখান থেকে। দেখেছো, এই আমারই ভুল, তোমাদের সমস্ত ব্যাপারটা প্রথম থেকেই বলা প্রয়োজন। দাঁড়াও, আগে সিগারেটটা খেয়ে নি। তোমরা না এলে তো ধূমপান করাই হয় না। কবে শেষবার হুকো খেয়েছিলাম ভালোভাবে মনে পড়ে না। মা ছাড়ি অনেকদিন আসেনি, তাই হয়নি। তোমরা এলেই যা এই সিগারেট খাওয়া হয়। সে তো আমরা জানি, তাই তো আপনার জন্য আলাদা করে 1 প্যাকেট পাসিং শো সিগারেট নিয়ে আসি। সেটা আপনার কাছে রেখে দেবেন, পরের সপ্তাহে যখন আসবো তখন আবার না হয় নিয়ে আসবো। তারানাথ সামান্য হাসল, তারপর বলল, এইবার বেশ হয়েছে। সিগারেট শেষ করে অবশিষ্ট অংশটুকু নারকেলের মালায় গুজে দিয়ে ভালো করে গুছিয়ে বসে পড়ল। একবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম এক গ্রামে। সেখান থেকে ফেরার সময় কি মনে হলো বাড়ি ফিরে যাই। অনেকদিন মায়ের সঙ্গে দেখা হয়নি। তাছাড়া শেষবার যখন মায়ের সঙ্গে দেখা হয়েছিল তখন তার শরীর খুব একটা ভালো ছিল না। বাড়িতে ফিরে গেলেই বাড়ির লোকেরা বিয়ের জন্য জোর করে, তাই বাড়িতে বেশি দিন থাকা হয় না। এখান থেকে বাড়ির পথে রওনা হলাম। আন্দাজ করে দেখলাম এখান থেকে বাড়ি ফিরতে প্রায় দিন 5 লাগবে। রেলগাড়িতে করে খানিকটা পথ আগে আগে আসা যায়, কিন্তু যেখানে আমি রয়েছি সেখান থেকে রেলগাড়ি ধরতে হলে স্টেশনে পৌঁছাতেও প্রায় 2 দিনের হাঁটা পথ আমায় যেতে হবে। একটা ব্যাপার আমি লক্ষ্য করে দেখেছি, যখন সাধারণভাবে গ্রামের পথে ঘুরে বেড়াই তখন খুব একটা সমস্যা হয় না, কিন্তু যেই বাড়ি ফেরার কথা ভাবি কিংবা বাড়িতে কয়েকদিন বিশ্রাম করে বাইরে বেরোই তখনই যেন মাঝে মাঝেই সমস্যা হয়। আসলে আমি সাধনার সংসার জীবন দুয়ের মাঝেই সবসময় মিশেছিলাম, তাই প্রকৃতপক্ষে সাধক যেমন হয়ে ওঠা হয়নি, তেমনি প্রকৃতপক্ষে সংসার জীবনও করা হয়নি। সে নেহাত বিয়ের পর সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছিলাম, সে বরং আলাদা কথা। সে যাই হোক, আমি ফিরতেই পথে হাঁটা লাগালাম। দ্বিতীয় দিন সকালের দিকে এক গ্রামে এসে পৌঁছেছি। দেখি গ্রামের বাইরের দিকে একটা ছোট্ট দিঘি। ছোট্ট দিঘি বললাম একটা কারণে, সে দিঘির জল তখন বেশ কম, গ্রীষ্মের সময়। তবে সে দিঘির আকার আয়তন দেখে বোঝা যায় এই দিঘিতে আরো বেশি জল থাকে। দিঘির পাড়ে দাঁড়িয়ে দেখলাম বেশ কয়েকজন লোক দিঘির জলের কাছে জটলা করছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। সে কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। একজন গ্রাম্য লোককে আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার খালি গা, পরনে খাটো করে পরা ময়লা ধুতি, গায়ের উপর রাখা একটা গামছা। গামছাটা বোধহয় মাথায় বাঁধা ছিল। একটু আগেই গামছাটা খুলে কপালের ঘাম মুছছে। তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আচ্ছা, এখানে কি হয়েছে বলো তো? আর এত লোক জটলা করছে কেন? লোকটি আমার দিকে তাকালো। তার মুখে সামান্য হাসি। মুখের ঘাম ততক্ষণে মুছতে পেরেছে এবং গামছাটা আবার কাঁধের উপর ভাঁজ করে ফেলে বলল, আর বলবেন না সাধু বাবা, এ বড় বিপদ হয়ে গেছে যে। আমাদের গাঁয়ের কমলাবালা, ওই যে হাটে সবজি বিক্রি করে ওই কমলা, তাকে ওই জলে ভেসে থাকতে দেখা গেছে। 2 দিন ধরেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল নি। কথাটা শুনে খুব একটা অবাক হলাম না। এমনটা গ্রামের দিকে মাঝে মাঝেই হয়ে যায়, 2-1 জন জলে ডুবে মারা যায়। এই ব্যাপারটা তেমনই, কিন্তু
সে আবার বলল, বড় অদ্ভুত ব্যাপার সাধু বাবা। কমলাবালা গ্রামের মেয়ে, তাছাড়া তো সে সাঁতার ভালোই জানতো। গ্রামের ওই উত্তরের দিকে যে দিঘি রয়েছে, সেখানে সে সাঁতার দিয়ে স্নান করতো মাঝে মাঝে। কি থেকে যে কি হয়ে গেল, কমলাবালা যে ওই ডোবার দিঘির ধারে কেন গেল আর জলেই বা কেন নামলো, সেটা তো বুঝতে পারতেছি না। ওই দিঘির জলে তো কেউ স্নান করে না, অত কম জল, তার উপর আরো কিছু একটা বলে চলেছিল। ততক্ষণেই ভিড়ের মাঝখান থেকে কে যেন একটা গলা তুলে বলল, এভাবে তো ফেলে রাখা যাবে নি। গায়ের পুরোহিতকে একবার খবর দিয়ে দেখবে নাকি, যদি তেমন কিছু হয়। তাছাড়া বুঝতেই পারছো, দিঘির জলে একটা মৃতদেহ মানে। কথা বলছিল থেমে থেমে, কিছু যেন একটা বোঝাতে চাইছে। খানিকটা দূরে ভালোভাবে বোঝাও যায় না। লোকটা সেদিকে এগিয়ে যেতেই আমিও তার পিছু পিছু গ্রামের রাস্তার ঢালু জমি দিয়ে নিচের দিকে নেমে গেলাম। হাতে গুনলে 20 থেকে 25 জন সেখানে দাঁড়িয়ে রয়েছে। একটা মৃতদেহ সত্যি জলের একপাশে পড়ে রয়েছে। তার পরনে সাদা শাড়ি, চোখ দুটো এখন বোঝা, গোটা শরীর জলে ডুবে সাদা হয়ে গেছে। মৃত সেটার বলে দিতে হয় না। 2-1 তার শরীরটা টেনে উপরের দিকে তুলে আনলো। একটা গাছের তলায় দাঁড়িয়ে চুপচাপ দৃশ্য দেখতে লাগলাম। গ্রামের লোকেদের মধ্যে কেউ কেউ আমার দিকে তাকিয়ে দেখলো। 2-1 এগিয়ে এলো, কিন্তু কেউই কিছু বলল না। একটু পরেই দেখলাম পুরোহিত গোছের কে একজন সেখানে এসেছে। মৃতদেহর দিকে সে তাকিয়ে ভালো করে দেখলো বেশ কিছুক্ষণ। তারপরে যেন গম্ভীর গলাতেই বলল, লক্ষণ ভালো নয়। শনিবার নিখোঁজ হয়েছিল কমলাবালা। শনিবার যদি হয়ও, খোঁজ নিয়ে তো জানা গেছে পাশের গ্রামের ওই বাড়ি থেকে সে দুপুরের আগেই বেরিয়েছিল। দুপুরের মধ্যেই তার গ্রামে ঢোকার কথা। এমনকি গ্রামের বাইরে তাকে একজন দেখেছিল। তাহলে কি করা যায় বলেন দেখি পুরোহিত মশাই? এই মৃতদেহ শ্মশানে পোড়াতে বেশ কাঠখড় পোড়াতে হবে, কিন্তু কিছুই তো করার নেই। কাজটা তো করতেই হবে। আজ মঙ্গলবার, যা করবে সাবধানে করবে। যদি শনিবার সে মারা গিয়ে থাকে, সে তিথিও ছিল খারাপ। আজ মঙ্গলবার, আজকের তিথিও ভালো নয়। আমি তার সব কথাই শুনছিলাম। পুরোহিত মশাই কথা বলতে বলতে একবার তো আমার দিকে তাকিয়ে দেখলো, কিন্তু নিজের মতোই সে মৃতদেহ নিয়ে ব্যস্ত ছিল, তাই কিছু বলল না। আমি ততক্ষণে গাছের কাছে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে দেখছি। বেশ কিছুক্ষণ ওইভাবে দেখতেই থাকলাম। এই সমস্ত কিছু কেটে গেল। একদল বাঁশের মাচায় করে তুলে নিয়ে গেল মৃতদেহ। পুরোহিত মশাই কি মনে হতে আমার দিকে এগিয়ে এলো। কে তুমি? এখানে তোমায় তো এর আগে দেখিনি। কোথায় এসেছো? আমি হাত জোড় করে নমস্কার করলাম। সেও প্রতি নমস্কার করলো। তারপর বললাম, ঠাকুরমশাই, আমি তো কোথাও আসিনি। আমি চলেছি আমার গ্রামে। আসার পথে এখানে এসে পড়েছি, তা কিছু একটা হয়েছে দেখে এখানে থামলাম। ব্যাপারটা কি হয়েছে বলুন তো? মনে হলো কেউ যেন ডুবে মারা গেছে। বুঝতে পারছি না বাবা। শনিবার দুপুরবেলা যতদূর সম্ভব ঘটনাটা হয়েছে, কারণ সেদিন গ্রামের বাইরের দিকে কমলাবালাকে গ্রামে ঢুকতে একজন দেখেছে, অথচ দুপুর থেকে তাকে পাশের বাড়ি কেউ দেখতে পায়নি। দুপুরের দিকেও তার বাড়িতে একজন এসেছিল, সেও দেখেছে কমলাবালা নেই। অর্থাৎ গ্রামে ঢুকলেও সে বাড়ি পর্যন্ত যায়নি। কিন্তু দুপুরবেলা সে ওভাবে কেন ওই দিঘির জলের কাছে গিয়েছিল, সেটাই তো বুঝতে পারছি না। আমার কিন্তু একটা অদ্ভুত সন্দেহ হয়েছে, বিশেষ করে পুরোহিত মশাইয়ের বলা শনিবারের তিথি আর মঙ্গলবারের তিথির কথা শুনে। সেই সন্দেহটা বেশ দৃঢ়ই হয়েছিল। ঠাকুরমশাই, এই সব কিছুর পেছনে অন্য কিছু নেই তো? পুরোহিত মহাশয় আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি কি তার মানে বলতে চাইছো শনিবারের দুপুরবেলা এখানে মানে অপ্রাকৃতিক অলৌকিক কিছু ঘটেছে? আমি কিছু বলতে চাইছি না ঠাকুরমশাই। যা কিছু সমস্ত সবার সামনেই রয়েছে। যদি দিনের বেলায় একজন সাঁতার কাটতে জানা গ্রাম্য মেয়ে মানুষ জলে ডুবে মারা যায়, তার পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে। তাছাড়া এই দিঘির জলে সে হঠাৎ
নামতেই বা গেল কেন? মনে হলো পুরোহিত মশাই আমার কথায় বেশ সন্তুষ্টই হয়েছিল। সে বলল, সত্যি বলতে তুমি যা বলছো আমি নিজেও তেমন কিছু আন্দাজ করেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা। তাছাড়া আমাদের গ্রামে তো এমন কিছু খুব একটা ঘটেনি, এর পিছনে তো কোনো একটা কারণ থাকতেই হবে। অকারণে কেন? কথাগুলো বলতে বলতে আমার মুখের দিকে তাকালো, আবার বলল, আমার মনে হচ্ছে তোমার কথাই ঠিক। তুমি এমনটা বুঝতে পারলে কি করে? অনেক কিছু বুঝতে পারি, সামান্য কিছু সাধনা আমি করেছি ঠাকুর মশাই। আমি মিথ্যে বলবো না, তবে এখনো ঠিক করে উঠতে পারিনি। তবে এইসব ব্যাপার আমার সামান্য অনুভব হয়, তাই বললাম। এখানে নামার পর থেকেই বাতাসটা কেমন যেন মনে হচ্ছিল। ততক্ষণে মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে। দু একজন লোক পুরোহিত মশাইকে ডাকছিল। সে বলল, গ্রামেই তো তুমি থাকবে, একটা কাজ করো, তুমি আমার বাড়িতে চলো। যদি তোমার এখান থেকে চলে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আলাদা কথা, কিন্তু যদি এখানে থাকো। আমার থাকার ইচ্ছে ছিল, তাছাড়া এমন একটা ব্যাপার ঘটেছে যা শেষ পর্যন্ত না দেখে এখান থেকে চলে যাব তাহলে মনের ভেতরটা খুঁত খুঁত করবে। তাই বললাম, এখান থেকে এখন চলে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। এখানে থাকার ইচ্ছে আপাতত রয়েছে, কিন্তু মৃতদেহ সাবধানে নিয়ে যেতে বললেন কেন আপনি? আজ মঙ্গলবার, শনিবার দুপুরে যদি কমলাবালা মারা যায় তাহলে 2 দিন তার মৃতদেহ এখানে ছিল, তাই যা কিছু একটা হতে পারে। এমন মৃতদেহ শ্মশানে পোড়াবার আগে তার উপর অপশক্তির নজর পড়ে, এই কথাটা তো তুমি জানো। তাহলে একটা কাজ করলে হয় না? আপনি কিংবা আমি যদি ওদের সঙ্গে শ্মশান পর্যন্ত যাই। তাহলে চলো, একটু অপেক্ষা করলেই দুপুর গড়িয়ে বিকেল সন্ধে হয়ে আসবে। তুমি আমার সঙ্গে এসো, আমার বাড়িতে চলো। তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছুই খাওয়া হয়নি, খেয়ে নিয়ে তারপর না হয় যাওয়া যাবে। পুরোহিত মশাইয়ের সঙ্গে তার বাড়িতে গেলাম। তার বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর বিকেলের দিকে গ্রামের লোকের সঙ্গে মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে যাত্রা করলাম। সচরাচর আমি শ্মশানে যাই না, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হয়েছিল। কিছু একটা আজ হতে চলেছে, আর তাই সেদিন শ্মশানে যেতে রাজি হয়ে গেলাম। তবে পুরোহিত মশাই বললেন, দেখো, শ্মশানে আমরা যাচ্ছি সে কথা ঠিক, কিন্তু আমি শ্মশানে প্রবেশ করব না। তুমি আর আমি না হয় শ্মশানের বাইরে অপেক্ষা করব, বাকিরা শ্মশানে প্রবেশ করবে। অন্ধকার হওয়ার আগে কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ঠাকুর মশাই চোখে মুখে একটা অদ্ভুত ভাব আমি দেখতে পেলাম। বললাম, কি ব্যাপার বলুন তো ঠাকুর মশাই, গ্রামে কি কিছু হয়েছে? আপনি কিংবা গ্রামের লোকেরা কি সত্যি আমার থেকে কিছু লুকিয়ে রাখছেন? ঠাকুর মশাই আমার কথায় কেমন যেন চমকে উঠে বলল, না না, তেমন কিছু নয়। চলো চলো, তুমি খাওয়া দাওয়া করে নাও। কথাটা বলে পুরোহিত মশাই আমায় তার বাড়িতে নিয়ে গেল। ঠাকুর মশাইয়ের বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউই নেই। তার ছেলে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সারলাম। নিরামিষ খাবার, তাতে আমার আপত্তি ছিল না। খাওয়া দাওয়া শেষ করে দাওয়ার কাছে একটু হেলান দিয়ে বসেছি। পুরোহিত মশাই দেখতে গেলেন ওদিকে কদ্দূর কি হলো। ততক্ষণে বিকেল পেরুতে শুরু করেছে। একটু পরেই বিকেল পেরিয়ে অন্ধকার নামবে। পুরোহিত মশাই এবার গজগজ করতে করতে বলল, বারবার করে বললাম তাড়াতাড়ি করতে, অন্ধকার হয়ে গেলে বিপদ হবে। তাছাড়া আজ মঙ্গলবার, শনিবারের মরা মঙ্গলবারে পোড়াতে নিয়ে যাবে, এদের কোনো কিছু। আহা, রাগ করবেন না ঠাকুর মশাই, ব্যাপারটা বুঝতে পারেনি। চলুন না, তারপর দেখাই যাবে। তারানাথ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, একটু পরেই পুরোহিত মশাই এবং গ্রামের কয়েকজনের সাথে বাঁশের মাচায় করে মৃতদেহ নিয়ে আমরা শ্মশানের দিকে চললাম। শ্মশানে মৃতদেহ পোড়ানো হবে। যে শ্মশানের কাছে আমরা গিয়েছি সেই শ্মশানটা কিন্তু নেহাত ছোট নয়। শুনলাম আশেপাশে 4-5টা গ্রামের লোক এই শ্মশানে মরা পোড়াতে আসে। শ্মশানটা কিন্তু বেশ দূরে। দুপুরের একদম শেষের দিকে রওনা দিয়ে আমরা যখন শ্মশানের কাছে এসেছি ততক্ষণে প্রায় বিকেল হয়ে গিয়েছে। এদিকে তার সঙ্গে আরো একটা ব্যাপার কিন্তু ঘটেছে। পথে আসার সময় বারবার পুরোহিত মশাই আকাশের দিকে তাকিয়ে দেখছে আর বলছে, না,
লক্ষণ ভালো নয়, লক্ষণ ভালো নয়। আকাশের অবস্থা ভালো নয়। আমিও তার কথায় আকাশের দিকে তাকিয়ে দেখলাম। সত্যি দিনের বেলা যে আকাশটা পরিষ্কার ছিল, সেই আকাশে কেমন যেন কালো মেঘ জমা হচ্ছে আস্তে আস্তে। দেখতে দেখতেই আমরা যখন শ্মশানে পৌঁছেছি, তখন গোটা আকাশ কালো করে মেঘ জমেছে। শ্মশান যাত্রীর সংখ্যা নেহাত খুব একটা বেশি ছিল না, হাতে গোনা ওই জনা 10 হবে। তাছাড়া আমরা দুজন বিশাল শ্মশানের এক বাইরের দিকের গাছের তলায় অপেক্ষায় রইলাম। লোকেদের মধ্যে দুজন এসে বলল, পুরোহিত মশাই, আপনি তো শ্মশানে যাবেননি, তবে আপনি কি যাবেন নাকি? না, আমি বরং পুরোহিত মশাইয়ের সঙ্গে এখানে বসে আছি, তোমরা যাও। আর কতক্ষণ লাগবে বলো তো? কতক্ষণ লাগবে তা তো এখনো বলতে পারি না সাধু বাবা, ওখানে তো সময় লাগবেই। বাবা বুঝতেই তো পারছেন, জলে ডুবে মরিছে, গোটা শরীরে জল জমিছে, তাই পড়তে সমস্যা লাগবে। পুরোহিত মশাই কিন্তু মুখে কিছুই বলল না, বারবার আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা দেখতে লাগলো। তারপর বলল, একটা হারিকেন দিয়ে যা তো আমাদের এখানে। আমাদের জন্য একটা হ্যারিকেন তারা দিয়ে গেল। তারপর সবাই শ্মশানের ভেতরে চলে গেল। মৃতদেহ চিতায় তুলে দেখতে দেখতে আগুন লাগানো হলো। পুরোহিত মশাই কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে বসে রইল। তারপর যেই আগুন দেয়া হলো, তারপরেই পুরোহিত মশাই বলল, আজ এখানে না এলেই বোধহয় ভালো হতো, বুঝলে? এখানে এসে বড় বিপদে পড়েছি। ওই দেখো, সামনের দিকে তাকিয়ে দেখো। পুরোহিত মশাইয়ের কথা শুনে সামনের দিকে তাকিয়ে দেখলাম, আর দেখতেই কানে এলো কয়েকটা চিৎকারের শব্দ। একসাথে লোকগুলো চিৎকার করে উঠেছে। চিৎকার করে তারা এদিকে ছুটে আসছে, আর সেদিকে তাকিয়ে দূর থেকে দেখলাম চিতার আগুনের উপর উঠে বসেছে মৃতদেহটা। যে মৃতদেহটা 2 চোখ বোঝা অবস্থায় জলে ডুবে ফুলে গিয়েছিল, সেই দেহটাই এখন চিতার উপর উঠে বসেছে। এখানে বলে রাখা ভালো, আমরা যেখানে বসেছিলাম সেটা শ্মশানের বাইরে হলেও চিতা যেখানে জ্বলছে সেখান থেকে কিন্তু খুব বেশি দূরে নয়। তখন বিকেল হয়ে সন্ধে নামতে শুরু করেছে সবে। অল্প অল্প হাওয়া উঠল। বৃষ্টি যে আসবে তার পূর্ব লক্ষণ হলেও বৃষ্টি না আসা পর্যন্ত তো আর বোঝা যায় না। সেদিকে তাকিয়ে আমি অবাক হয়ে বললাম, ঠাকুরমশাই, আপনি তাহলে এই বিপদের আশঙ্কাই করছিলেন? পুরোহিত মশাইয়ের গলাটা কেমন যেন অদ্ভুত শোনালো। আমি বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা হবে। এক্ষুনি আমাদের এখান থেকে যেতে হবে। কিন্তু ঠাকুরমশাই, এতগুলো লোক এখানে রয়েছে, যদি ওদের কোনো বিপদ হয়ে যায়? তুমি বুঝতে পারছো না? এখন এখানে থাকলে আমাদেরও বিপদ বাড়বে। তাছাড়া ওদের রক্ষা করার মতো আমার ক্ষমতা নেই। আমি সামান্য পুরোহিত, গ্রামের মন্দিরে পুজো করাই, কিন্তু তাই বলে আমি উঠে দাঁড়ালাম। পুরোহিত মশাই ততক্ষণে হ্যারিকেনটা জ্বালিয়ে ফেলেছে। তারপর আমি আগুনের দিকে তাকিয়ে বললাম, ঠাকুরমশাই, আপনি তো পুরোহিত মানুষ, আপনি ওকে আটকাতে পারবেন না? তবে আমি চেষ্টা করে দেখি, তাকে যদি আটকাতে পারি। কথাটা বলে পুরোহিত মশাইকে কিছু বলার সুযোগ না দিয়েই সামনের দিকে এগিয়ে গেলাম। পেছন থেকে পুরোহিত মশাই আমায় থামাবার জন্য চেষ্টা করছে, কিন্তু আমি আর থামবো না। আমার চোখের সামনে এতগুলো মানুষ। ততক্ষণে লোকগুলো ভয় চিৎকার করতে করতে দৌড়ে আসছে। সে এক ভয়ঙ্কর কাণ্ড। মৃতদেহ আগুনে জ্বলতে জ্বলতে উঠে দাঁড়িয়েছে। তার শরীরে তখন আগুন জ্বলছে। সে উঠে দাঁড়িয়ে এক পা করে এগিয়ে আসছে লোকগুলোর দিকে। তাতেই ওরা পেছনের দিকে ছুট দিয়েছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখে একজন বলল, আরে আরে আরে, কি করেন সাধু বাবা, কি করেন? ওদিকে যাবেননি, ওদিকে যাবেননি, ওদিকে যাবেননি। তোমরা যাও, তোমরা শ্মশানের বাইরে গিয়ে দাঁড়াও, আমি দেখছি। স্পষ্ট বুঝতে পেরেছিলাম মৃতদেহের ওপর কোনো অশরীরী আত্মার নজর পড়েছে, আর তাই এমনটা হয়েছে। এই বিপদের কথাই তো পুরোহিত মশাই নিজেও ভেবেছিলেন। তাকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা আমার না থাকলেও তাকে আটকাতে তো আমি পারি। না হলে গ্রামের লোকগুলোর ক্ষতি হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সামনের দিকে এগিয়ে এসেছি। শেষ লোকটি আমাকে ডিঙিয়ে চলে গেল। আমি সামনের দিকে তাকালাম।
সেই মৃতদেহটা এখন উঠেছে। তার গোটা শরীরে গনগনে আগুন জ্বলছে। তার দুটো চোখ এখন ভয়ঙ্কর সাদা রঙের। কোথা থেকে যেন একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে, কিন্তু বাচ্চাটা কাঁদছে কোথায়? সরে যা এখান থেকে, ওদেরকে আমি ছাড়বো না। আমি এখানে থাকতে তুই যেই হোস না কেন, ওদের কোনো ক্ষতি তুই করতে পারবি না। কে তুই, আর কেন তুই ওদের ক্ষতি করতে চাইছিস? আমি কমলাবালা। সে কিছুতেই হতে পারে না। কমলাবালা জলে ডুবে মারা গেছে। সে কিছুতেই এইভাবে গ্রামের লোকেদের উপর আক্রমণ করতে পারে না। সত্যি করে বল। একটা অদ্ভুত হাসি শোনা গেল। সেই ভয়ঙ্কর মূর্তিটা হাসছে। তার গোটা শরীরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন আস্তে আস্তে নিভে গেল। তার গোটা শরীরটা এখন কেমন যেন অদ্ভুত লাগছে। কোনো মানুষের শরীরে অর্ধেক পুড়ে গেলে ঠিক যেমনটা হয়, এমনটাই চারপাশটা পোড়া মাংসের গন্ধে ভরে উঠেছে। অন্ধকারটা ঠিক তখনই যেন জোর করে নেমে এলো, আর আশপাশটা আরো কালো হয়ে গেল। পেছনের দিকে লোকজনের কথাবার্তা, পুরোহিত মশাইয়ের চিৎকার সব শোনা যাচ্ছে, কিন্তু আমার মন সেদিকে নেই। তুই কে? আমার পথে কেন তুই বাধা হয়ে দাঁড়িয়েছিস? তোকে তো আমি আগে মারবো। ঠিক তখনই একটা বাচ্চার কোথা থেকে যেন একটা গলা শুনতে পেলাম। কেউ হাসছে। একটা বাচ্চার হাসির শব্দ যেন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি মনে হতে ডান দিকে তাকাতেই দেখি মাটির নিচে হামাগুড়ি দিয়ে একটা বাচ্চা এগিয়ে আসছে আমারই দিকে। সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ শিশু নয়। আমি শ্মশানে প্রবেশ করার আগেই দেহ বন্ধন করে নিয়েছিলাম, তাই এত সহজে আমার ক্ষতি ওরা করতে পারবে না সেটা আমি জানি। বাচ্চাটা ঠিক ওই মুহূর্তেই পাশে এসে দাঁড়ালো বলতে এসে মাটিতে হামাগুড়ি দেওয়া অবস্থাতেই ছিল। ঠিক তখনই সামনের মূর্তিটা বলে উঠল, আমায় আর আমার মেয়েটাকে ওই গ্রামের লোকদের জন্য মরতে হয়েছে। ওদের আমি ছাড়বো না। তুই সরে যা এখান থেকে। তোমায় আর তোমার শিশুকে গ্রামের লোকেদের জন্য মরতে হয়েছে, কিন্তু গ্রামের লোকেরা যদি তোমার ক্ষতি করে থাকে তাহলে কেন ওদের শাস্তি হয়নি? ওদের শাস্তি কে দেবে? ওদের শাস্তি বল। ওদের শাস্তি দেওয়ার জন্যই তো আমি নিজে পথ বেছে নিয়েছি। ওই গ্রামের লোকদের আমি এক এক করে হত্যা করব, আর তাতেই আমার মনস্কামনা পূর্ণ হবে। তুই কতদিন ওদের রক্ষা করবি? কতদিন? ওই শিশুর কান্না আবার শুরু হলো। কাঁদতে কাঁদতে সে এবার ওই ভয়ঙ্কর অর্ধেক পোড়া মূর্তির কাছে এসে দাঁড়ালো। যে কথা বলছে সে একজন মেয়ে মানুষ, তবে তার গলার স্বর অতি ভয়ঙ্কর। তাছাড়া সেই মূর্তিটাকে আমি এই আধো অন্ধকারের মধ্যেও দেখতে পাচ্ছি। তার উজ্জ্বল দুটো সাদা চোখ, আর তার শরীর থেকে বেরিয়ে আসা অর্ধেক পোড়া জ্বলন্ত আগুনের গন্ধ। দূর থেকে পুরোহিত মশাইয়ের গলা শোনা গেল, ওখানে এখনো কি করছো? চলে এসো, বিপদের মুখে পা বাড়াচ্ছ কেন? আমি তার কথার উত্তর না দিয়েই বললাম, বলো তোমার সঙ্গে কি হয়েছে, আর তুমি কেন গ্রামের? একটা তীব্র চিৎকার আর তার সঙ্গে সঙ্গে মৃতদেহটা কোথায় যেন হারিয়ে গেল বলে মনে হলো। আমার চোখের সামনে অন্ধকারে মৃতদেহটা ছিটকে গেল, আর কোথাও কিছুই নেই। শ্মশানের চিতাটা অদ্ভুত ভাবে জ্বলছে, শুধু সেই চিতার উপরে চাপিয়ে রাখা মৃতদেহটা সেখানে আর নেই। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম শ্মশানের বাইরে, ঠিক সেই গাছের তলায় যেখানে পুরোহিত আর বাকিরা অপেক্ষা করছে। আমি হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে দাঁড়ালাম। আমায় দেখতে পেয়ে পুরোহিত মশাই তাড়াতাড়ি এগিয়ে এসে জোর গলায় বলে উঠল, কেন যে বিপদের মধ্যে যাচ্ছিলে তুমি? কে তোমায় শ্মশানের ভেতরে যেতে বলেছিল? ঠাকুর মশাই, যদি আমার শ্মশানের ভেতরে যাওয়াই আপনার চিন্তার কারণ হয় তাহলে আমি খুবই দুঃখিত, কিন্তু এভাবে গ্রামের লোকেদের বিপদে পড়তে তো আমি দেখতে পারি না। আমি দেখেছি সাধু বাবা ওই বিভৎস প্রেতের সাথে কথা বলছিল। সত্যি তুমি তার সঙ্গে কথা বলেছো? তুমি কে বলো তো? আমি সামান্য হাসলাম, তারপর বললাম, আমি তেমন কেউই নই ঠাকুর মশাই।
আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, আপনাদের চেয়েও হয়তো সাধারণ। শুধু সাধনা করতে ইচ্ছে হয় তাই সাধনা করি। তবে আমার দেহ বন্ধন মন্ত্র জানা আছে, তাই ওই প্রেত আমার কোনো ক্ষতিই করতে পারতো না। কিন্তু আপনাদের গ্রামে বড় বিপদ রয়েছে। আমার কথায় সকলেই নিজেদের মধ্যে কথা বলা বলি করতে লাগলো। সকলেই যেন বেশ উত্তেজিত। পুরোহিত মশাই কিছু বলতে যাওয়ার আগেই আমি বললাম, এখন এই জায়গাটা সঠিক নয় ঠাকুর মশাই, আমাদের বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন রয়েছে। একটু পরেই রাত নামবে, বাড়ি ফিরে গিয়ে না হয় এসব বিষয়ে কথা বলা যাবে। দেখা গেল আমার কথায় সকলেই সম্মতি জানালো। বিশেষ করে এমন একটা দৃশ্য দেখার পর আর কেই বা শ্মশানের কাছে দাঁড়িয়ে থাকতে সাহস পাবে। তাই আমার সঙ্গে সকলেই গ্রামে ফিরে যাওয়ার প্রস্তাবের সম্মতি জানালো। পুরোহিত মশাই কিন্তু গোটা পথে আর কোনো কথাই বললেন না। বাড়িতে ফিরে তার বাড়ির দাওয়ার কাছে হাত মুখ ধুয়ে বসেছি। ঘর থেকে জল এনে সেই জল গায়ে ছিটিয়ে দিয়ে লোহা ছুঁয়ে নিম পাতা কামড়ে আমরা ঘরে ঢুকলাম। তারপর পুরোহিত মশাই আমায় ঘরের একপাশে ডেকে নিয়ে অদ্ভুত চিন্তিত গলায় প্রশ্ন করলেন, আমায় সত্যি করে বলো তো, তুমি কি জানতে পেরেছো? নিশ্চয়ই তুমি ওই রামলালের বউ আর তার বাচ্চাটার মারা যাওয়ার কথা শুনেছো। এ কথায় আমি এবার অবাক হলাম। এমন একটা কথাই তো সেই প্রেত আমায় বলেছিল, সেই গ্রামের লোকেদের জন্য কেউ মারা গেছে। তাহলে কি সে ঠিক কথাই বলেছে? পুরোহিত মশাই কাঁপা কাঁপা গলায় বললেন, যদি তেমন কিছু শুনে থাকো তাহলে কিন্তু সে কথা ঠিক নয়। রামলাল গ্রামের সকলকে ঠকিয়েছে। গ্রামের দু একজনের টাকা নিয়ে সে গ্রাম ছেড়ে পালিয়েছে। সে কথা জানার জন্যই সবাই তার বাড়িতে গিয়েছিল, তবে কেউ বুঝতে পারেনি ব্যাপারটা এমন হয়ে যাবে। কিছু একটা ব্যাপার যে ভেতরে রয়েছে সেটা আমি বুঝতে পারছি ঠাকুর মশাই, কিন্তু আমায় সমস্ত কথা না খুলে বললে আমি যে কিছুই করতে পারবো না। তাছাড়া সে আপনাদের এত সহজে ছাড়বেও না, সে কিন্তু আবার আসবে, আর আমি তো সব সময় থাকবো না। তুমি ঠিকই বলেছ, তোমায় সমস্ত কথা খুলে বলা দরকার। চলো, কেমন গুমোট লাগছে, আমরা বাইরে দাওয়ার কাছে গিয়ে বসি। তারানাথ আবার চুপ করতে আমি বললাম, আচ্ছা ব্যাপারটা তো কিছুই বোঝা গেল না। সেই প্রেত বলল গ্রামের লোকেদের জন্য সে মরেছে, আবার পুরোহিত মশাই বলছেন সমস্ত কিছু আসলে এমনটা হয়নি। তাহলে তাহলে আসল সত্যিটা কি? মিথ্যে কথা কে বলছে তাহলে? মিথ্যে কথা কেউই বলছিল না, সকলেই সত্যি কথাই বলছিল। আর শুধু তাই নয় যে প্রেত মূর্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল সেও প্রকারান্তে সত্যি কথাই বলছিল। তবে সামান্য একটু ভুল চুক হয়ে গিয়েছিল, তার জন্যই গোটা গ্রামের উপরে নেমে এসেছিল এক করাল গ্রাস। তারানাথের কথায় আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। তারানাথ বাইরের মেঘ জমা আকাশের দিকে তাকিয়ে চুপ করে রইল কিছুক্ষণ, তারপরে বলল, সেদিন রাতে বাড়ির দাওয়ার কাছে বসে আমায় পুরোহিত মশাই এক আশ্চর্য কথা শোনালো। বিভিন্ন ঘটনার কথা ঘুরিয়ে ফিরিয়ে আমায় বলেছিল। সে কথা তোমাদের বললে তোমরা সহজে বুঝতে পারবে না। তোমাদের বোঝার সুবিধের জন্য আমি ভালো করেই বলছি। রামলাল সেই গ্রামেরই লোক, তবে রামলালের স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। গ্রামের লোকেরা এমনিতেই দরিদ্র। গ্রামের লোকেদের কাছ থেকে রামলাল এ কথাও কথা বলে বেশ কিছু টাকা পয়সা নিত। হাটে তার একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাই সে করত, তবে তার ব্যবসা খুব ভালো চলতো না। সেই কারণে সে এর ওর কাছ থেকে টাকা ধার করলেও সে টাকা ফেরত দেওয়ার নাম করত না। এমনকি কেউ যদি তার বাড়িতে টাকা চাইতে যেত তাহলে এ কথাও কথা বলে তাকে ভুলিয়ে দিত। আবার যখনই প্রবলভাবে কোনো সমস্যা হতো তখন সে তার বউ আর তার বাচ্চা মেয়েটার দোহাই দিত। এভাবেই বেশ কিছুদিন চলছিল, কিন্তু এই রামলাল পাশের গ্রামের একজনের বেশ কিছু টাকা ধার করে। তবে এবারে আর ধার নয়, সুদে টাকা নিয়েছিল। তোমরা জানো সে সময় মহাজনী ব্যবস্থা ছিল, তখন টাকার সুদ ছিল অনেক বেশি চড়া। তোমার ইচ্ছে হলে নাও, না হলে নিও না। সমস্যায় পড়ে রামলাল সেই টাকাই নিয়েছিল।
এদিকে ব্যবসা ভালো চলে না, টাকার সুদ ধীরে ধীরে বেড়ে যায়, টাকা সহজে দিতেও পারে না। এমন অবস্থায় যখন টাকার সুদ প্রায় আসলের চেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে, তখন রামলাল একদিন বাড়ি ছেড়ে কোথায় চলে গেল। এদিকে সুদের টাকার জন্য মহাজন এসে দাঁড়ালো রামলালের বাড়িতে। রামলাল বাড়িতে নেই, কিন্তু মহাজন ছাড়ার পাত্র তো নয়। সে রামলালের বউকে আর আশেপাশের লোকেদের অনেক কথা শুনিয়ে গেল। এদিকে টাকা নিয়েছে রামলাল, গ্রামের লোকেরা তার কথা শুনবেই বা কেন? গ্রামের লোকেরা মহাজন চলে যাওয়ার পরে রামলালের বউকেই শুনিয়ে দিল আরো কয়েক কথা। সে ছিল বড়ই শান্ত শিষ্ট সরল। এত কথা শুনে আর সে সহ্য করতে পারল না। এদিকে রামলালও আর ফেরে না। রামলাল ফিরছে না, আর তার বাড়ির ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ। কেউ আর দরজাও খোলে না। পাশের বাড়ির লোকেরা নাকি দুদিন আগে রাতের বেলা বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেয়েছিল শেষবার, তারপরে আর কোনো শব্দই নাকি পায়নি। 3 দিনের দিন পচা গন্ধ বেরুতে গ্রামের লোকেরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক অদ্ভুত দৃশ্য। ধুতুরা ফুলের বীজ খেয়ে মা আর ছেলে দুজনেই মরেছে। রামলাল ফিরেছিল তার সপ্তাহখানেক পরে। সে দূর কোনো গ্রামে গিয়ে কিভাবে যেন টাকা জোগাড় করে এনেছে, কিন্তু ততক্ষণে সব শেষ। গ্রামের লোকেরা তো আর মৃতদেহ জমিয়ে রেখে দেবে না, তাই গ্রামের লোকেরা মিলেই মৃতদেহ পুড়িয়ে দিয়েছিল। রামলাল বাড়িতে ফিরে সমস্ত কথা শুনে হাঁ হয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে রামলালকে আর কেউই দেখতে পায় না। তার বাড়িটা শূন্য হয়ে পড়ে রয়েছে। কিন্তু যদি এমনটাই হয় ঠাকুরমশাই, তাহলে তো গ্রামের লোকেদের কোনো দোষ নেই। তাহলে ওই প্রেত মানে ওই রমলা লালের স্ত্রী মারা যাওয়ার পরে গ্রামের লোকেদের এভাবে মারতে চাইছে কেন? সে কথাটা আমি তখনও বুঝতে পারিনি, তবে কেমন যেন একটা আন্দাজ করতে পেরেছিলাম। তবে সে কথা পরে বলবো। পুরোহিত মশাইয়ের মুখে সমস্ত কথা শুনে বুঝতে পারলাম প্রতিহিংসা পরায়ণ হয়ে রামলালের স্ত্রী এমন কাজ করেছে। তার মানে শ্মশানে সেই প্রেত মূর্তির কাছে আমি যে বাচ্চা ছেলেটাকে দেখতে পেয়েছিলাম, সে আসলে রামলালের শিশু। কথাটা মনের মধ্যে ভাবতেই পুরোহিত মশাইকে বললাম, দেখুন ঠাকুর মশাই, কারণ যাই হোক না কেন, সে একবার যখন ভেবেছে ক্ষতি করবে গ্রামের লোকেদেরকে, তখন কিন্তু সে আবার ক্ষতি করার চেষ্টা করবে। সমস্ত ব্যাপারটা মিটিয়ে ফেলার একটাই রাস্তা আছে। তুমি বলো কি করা যায়? এসব বিষয় তো আমি তেমন ভালো জানি না। আমি গ্রামের মন্দিরে পুজো করে মাকে ডাকতে পারি। তোমাকে দেখে যদি মা কোনো সমাধান দেন। এটা আপনি করবেন, কিন্তু তার সঙ্গে আরো একটা কাজ আপনাকে করতে হবে। আজ রাতে আমার মনে হয় কিছু একটা হবে। বিশেষ করে আজ রাতে গ্রামের লোকেদের একটু সাবধানে থাকা দরকার। একটা কাজ করুন, চলুন যারা যারা শ্মশানে গিয়েছিল, আর বিশেষ করে সেই দিন। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো। হঠাৎ করে একটা কথা মনে পড়ে যাওয়ায় বললাম, রামলালের স্ত্রী যেদিন মারা যায়, সেদিন তার বাড়িতে যারা গিয়েছিল তাদের মধ্যে কি ওই কমলাবালা ছিল? মানে তার বাড়িও কি? একদম ঠিক কথা বলেছ তুমি। কমলাবালার বাড়ি রামলালের বাড়ির একদম পাশে, প্রতিবেশী বলতে পারো। কিন্তু তুমি কি করে জানলে সে কথা? তুমি তো এই গ্রামে নতুন। ততক্ষণে আমি যা বোঝার বুঝতে পেরেছি। পুরোহিত মশাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রামলালের বাড়িতে গেলাম। তার বাড়ির সামনেটা কেমন যেন শূন্য হয়ে রয়েছে। বাড়ির দরজা জানলা সবকিছুই বন্ধ। তার পাশেই কমলাবালার বাড়ি। এদিক ওদিক ঘুরে আশেপাশের বাড়ি আরো কয়েকজনকে সাবধান করে দিলাম, রাতের বেলা যেন তারা কিছুতেই বাইরে না বেরোয়। আমার কেমন যেন মনে হয়েছিল রাতের বেলা সে আবার আসবে। যে কাজ সে করতে পারেনি, সে কাজ করার জন্য রাতের বেলা আবার সে চেষ্টা করবে। কিন্তু তখনও বুঝতে পারিনি রাতের বেলা সে আমার পিছনে। তারানাথের কথাটা শুনে আমরা অবাক হয়ে গেলাম। বললাম, রাতের বেলা সে আপনার পিছু নিয়েছিল? গ্রামের সবাইকে সাবধান করে পুরোহিত মশাইয়ের বাড়িতে ফিরে এলাম। রাতের খাওয়া দাওয়া ঠিকভাবে মুখে উঠল না হে। কোনো রকমে পুরোহিত মশাইয়ের কথায় খাওয়া দাওয়া করে আমার জন্য বরাদ্দ ঘরে ঘুমোতে গেলাম।
আগেই বলেছি পুরোহিত মশাই একা থাকে, পাশাপাশি তাদের দুটো ঘর, একটা ছোট্ট রান্নাঘর, পাশের ঘরে জামা কাপড়, বেশ কিছু জিনিসপত্র, তার মাঝে একটা ছোট্ট বিছানা রাখা আছে। সেখানেই আমার শোয়ার ব্যবস্থা হলো। বারবার বললাম আমি দাওয়ার কাছে শুয়ে কাটিয়ে দিতে পারবো, আমি ভবঘুরে মানুষ, আমার জন্য রাজ সিংহাসন সাজে না। কিন্তু পুরোহিত মশাই আমার কোনো কথাই শুনল না, জোর করে আমায় সেই ঘরেই ঘুমোতে বলল। বিছানায় শুয়ে প্রথমে যে চিন্তাটা আমার মাথায় এলো তা কিন্তু বাড়ির চিন্তা। কবে বাড়ি ফিরবো, কবে মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে, কবে গ্রামের মুখ দেখব, এই সবই ভাবতে লাগলাম। ভাবতে ভাবতেই আজ দুপুরের কথা মনে পড়ে গেল। দিঘির ধারে পড়ে থাকা মৃতদেহ, তারপর সেখান থেকে শ্মশান, সবকিছু যেন ঘুরে ফিরে আসতে লাগলো। আগেই বলেছি গরমের সময় ঘরের ভেতরটা কেমন যেন গুমোট, জানালাটাও খোলা ছিল, কিন্তু মনে হচ্ছে বিছানা ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে একটু দাঁড়াবো, এই ভাবছিলাম। এমন সময় জানালার দিকে তাকাতেই দেখতে পেলাম জানালার একদম কাছে কে যেন দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরের দিকে সে তাকিয়ে দেখছে, তার দুটো সাদা জল জলে চোখ যেন আমার দিকে। মিথ্যে বলবো না, মুহূর্তের জন্য ব্যাপারটা দেখে চমকে উঠেছিলাম। তারপরে যখন বুঝতে পারলাম এ আর অন্য কেউ নয়, এগুলো সেই প্রেত মূর্তি, তখন কেমন যেন মনে সাহস ফিরে পেলাম আস্তে আস্তে। আর ঠিক তখনই একটা হাসির শব্দ মেয়েদের গলায়, অদ্ভুত হাসির শব্দ ঘরের চারপাশে যেন ঘুরে ফিরে বেড়াতে লাগলো। তারপরে সে বলল, আমি এখানেই থাকবো, এখানেই। যতদিন না তুই এখান থেকে যাবি আমি ততদিন এখানেই থাকবো। তারপরে তারপরে এক এক করে ওদের মারবো। সত্যি বলতেই ভয়টাই আমি পেয়েছিলাম। বাইরে চাঁদের আলো রয়েছে এখন, কিন্তু সেই প্রেত মূর্তিকে আর অন্যরকম মনে হলো না। তার দুটো সাদা চোখ ছাড়া আর মুখের ভাবের কিছুরই পরিবর্তন নেই। অদ্ভুত শান্ত একটা ছায়া মূর্তি। তার ঠিক কোলের কাছে বসে রয়েছে একটা অন্য মূর্তি, একটা শিশু প্রেত মূর্তি। তার দুটো চোখ সাদা, তার মুখের দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আছে, সেও অদ্ভুতভাবে হাসছে। আমি বললাম, আমি সত্যিটা জানি, আমি জানি তোমার সঙ্গে কি হয়েছে, কিন্তু তুমি এটা জানো না যে তুমি যা ভেবেছো তা ভুল। গ্রামের লোকেরা তোমার কোনো ক্ষতি চায়নি, সমস্ত দোষ ওই রামলালের। রামলালকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি। এখান থেকে 2 গ্রাম দূরে জঙ্গলের মধ্যে ওকে ওকে গাছের তলায় মেরে দিয়েছি। কিন্তু যারা সেদিন আমার বাড়িতে এসেছিল তাদের সবাইকে আমি মারবো। তাদের জন্যই তো আমি লজ্জায় আত্মহত্যা করেছিলাম। কিন্তু তারা তো তোমার ভালোর জন্যই সমস্ত কথা বলেছে। আর তোমার স্বামী টাকা নিয়েছিল, আর তার শোধ করতে না পারার জন্য তোমাকে তার কাছে কথা শুনতে হয়েছে। কিন্তু গ্রামের লোকেদের যে তোমাদের জন্য কথা শুনতে হয়েছে, তারা তোমাদের জন্য কথা শুনতে যাবেই বা কেন বলো দেখিনি? আমার যার জন্য এত কিছু ভোগ করতে হয়েছে তাকে আমি শাস্তি দিয়েছি, কিন্তু আমি বাকিদেরকেও ছাড়বো না। বেশ, তোমার মনে যদি তাই থাকে তাহলে আমি ওদের রক্ষা করব। আমি এই গ্রামেই থাকবো। তুই চলে যা, এখান থেকে চলে যা বলছি। তুই না গেলে আমি ওদের কোনো ক্ষতি করতে পারছি না। কেন পারছি না? কে তুই? আমি সামান্য হাসলাম, তারপর বললাম, আমি একজন সামান্য ভবঘুরে সাধক, কিন্তু তোমার এই প্রতিশোধ স্পৃহায় গ্রামের বাকিদের ক্ষতি করার জন্য তুমি এখনো মুক্তি পাওনি। একবার ভেবে দেখেছো তোমার জন্য তোমার সন্তানও মুক্তি পায়নি? তোমার প্রতিশোধের আগুন তাকে এখনো এই পৃথিবীর মায়াতেই আটকে রেখেছে। তুমি নিজের হাতে নিজের স্বামীকে হত্যা করেছো, এরপরে তুমি বাকিদেরকেও হত্যা করতে চাও। এই গ্রামের একজনকে তুমি হত্যা করেছো। সমস্ত কিছুর পরেও তুমি মুক্তি পাবে তো? এই পৃথিবীর বুকে আটকে থাকা আত্মারা কিন্তু কেউই ভালো নেই। আমার কথায় যেন কাজ হলো, আর সামান্য নীরব রইল সে। তারপর অতি শান্তভাবে মেয়েলি গলায় বলল, ওদেরকে আমি ছেড়ে দেব। যারা আমার এত বড় ক্ষতি করেছে আমি তাদের ছেড়ে দেব। যাদের জন্য আমায় মরতে হয়েছে, আমার ছেলেটাকে মরতে হয়েছে,
তাদের তারা কেউ তোমার ক্ষতি চায়নি, তারা কেউ চায়নি তুমি কিংবা তোমার ছেলে মারা যাও। তারা নিজেদের রাগের কথাই তোমায় বলেছে, সেই কারণে তুমি আত্মহত্যা করলে। আর তারা যদি তোমার ক্ষতিই চাইতো, তাহলে তারা তোমার বাড়ি থেকে তোমার মৃতদেহ তুলে তোমার মুক্তির জন্য সৎকারই বা করতো কেন? তোমার স্বামী ফিরে এলে তোমার মৃত্যুর জন্য তাকে দায়ী করে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে যেতই বা কেন? দরজার কাছে পুরুষের গলা শোনা গেল। এত রাতে কার সাথে কথা বলছো? কি হয়েছে? বাইরে যে কথা বলছে তারও তুমি ক্ষতি করতে চাও, তাই না? খানিকক্ষণ নীরবতা, তারপর সে বলল, তাকে আমি মারতে চাই না। সে ভালো মানুষ, সে আমার কোনো ক্ষতি করেনি। উল্টে সে আমায় বড় ভালোবাসতো। আমি মনে মনে ভাবলাম এই সুযোগটা আমায় কাজে লাগাতে হবে। পুরোহিত মশাই যখন তাকে ভালোবাসতো এবং পুরোহিত মশাইয়ের ওপর যখন তার কোনো আক্রোশ নেই, তখন তাকে দিয়েই তাকে মুক্ত করতে হবে। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। দেখি পুরোহিত মশাই চিন্তিত মুখে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে। আমি বললাম, ঠাকুর মশাই, গ্রামের লোকেদের এই বিপদ থেকে মুক্ত করতে আপনি চান তো? অবাক চোখে সে আমার দিকে তাকিয়ে বলল, আমি চাইবো না কেন বলো তো? গ্রামের সবাই যে আমার নিজের লোকের মতো। আমার মেয়ের বিয়ের পর সকলে আমায় বড্ড ভালোবাসে। আমায় আর আমার স্ত্রীকে সকলেই ভালোবাসে। তাদের বিপদ কমে যাবে সে চেষ্টা আমি করব না কেন বলো তো? আজকে সে আবার ফিরে এসেছে, তার সামনে আপনি দাঁড়াতে পারবেন তো? তাহলেই গ্রামের লোকেদের মাথা থেকে বিপদ নেমে যাবে বলেই আমার মনে হয়। আমার কথায় পুরোহিত মশাইয়ের চোখে ভয় দেখলাম। তারপর সে আস্তে আস্তে বলল, বড় ভালোভাবে চিনতাম বুঝলে, সেও আমায় চিনত, কিন্তু এমনটা যে কেন হলো? এসবের জন্য সময় নেই, আপনি তাড়াতাড়ি আসুন। পুরোহিত মশাইকে একরকম ঘরের ভেতর টেনে আনলাম। জানালার কাছে আসতেই দেখি সে নেই, কোথায় যেন চলে গিয়েছে। কোথায়? তুমি বললে যে এখানে তাকে আমি দেখতে পাবো, কিন্তু এখানে তো কেউই নেই। এখনই এখানেই ছিল, কোথায় যে গেল? ঠিক তখনই শুনতে পেলাম আবার সেই গলা। তারপর দেখতে পেলাম অন্ধকারের মধ্যে আবার সেই মূর্তি। তাকে দেখতে পেয়ে পুরোহিত মশাই প্রায় চিৎকার করে বলে উঠল, কেন এমন করছিস তুই মা? কেন এমন করছিস? গ্রামের লোকেদের ওপর তোর এত আক্রোশ কিসের? ওরা তো কেউই তোর খারাপ চায়নি, বিশ্বাস কর, ওরা কেউ তোর খারাপ চায়নি। ওদের জন্য আমায় মরতে হয়েছিল, ওদের জন্য ঠাকুর মশাই। আপনার জন্য না হলেও ওরা সেদিন আমায় যে কথা বলেছিল সে কথাটা আপনি শোনেননি। ওরে, তোর ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখন সব ভুলে যা। তুই মুক্তি পাসনি কেন জানিস? তোর মনের ভেতর ওদের প্রতি যে অতৃপ্ত প্রতিহিংসা জমা হয়েছে, তার জন্য তুই মুক্তি পাসনি। ফিরে যা মা, ফিরে যা। তোর আবার জন্ম হবে। তোর কোলের ওই কচির আবার জন্ম হবে। তুই ফিরে যা। আমি তোর নামে মন্দিরে পুজো করব। সেই কালো অন্ধকারের মধ্যে ছায়ামূর্তি দাঁড়িয়ে রইল। চাঁদের আলো যেন তার মুখ দেখাতে পারছিল না। এবারে গুমড়ে গুমড়ে কান্না ভেসে এলো বাইরে থেকে। কান্না ভেজা গলায় কেউ বলল, আমায় মুক্তি দেবেন আপনি ঠাকুর মশাই? আমি গ্রামের আর কারোর কোনো ক্ষতি করব না। আমি আজই চলে যাব এখান থেকে। বড় কষ্ট পেয়ে মরেছিস তাই না? ওরে, দুধের শিশুটাকে ধুতুরা ফুলের বীজ খাইয়ে হত্যা করলি কেন রে? ওরে মুখপুরি, এমন কেন করলি? অবাক হয়ে দেখলাম পুরোহিত মশাই জানালার সামনে দাঁড়িয়ে অঝরে কেঁদে ফেলেছে। অন্ধকারের মধ্যে সেই ছায়ামূর্তি কোথায় যেন হারিয়ে গেল। কান্নার শব্দের রেশ মিলিয়ে আসার পরে পুরোহিত মশাই বলল, সত্যি করে বলো না বাবা, তুমি কি তোমার জন্য যে এই গ্রামের বিপদ এভাবে দূর হয়ে গেল? তারানাথ গল্প শেষ করে চুপ করতেই আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম কালো মেঘে আকাশ গভীর হয়েছে। কিশোরী উঠতে উঠতে বলল,
কিন্তু যে এত প্রতিহিংসা নিয়ে গ্রামের লোকেদের মারতে চাইলো, এই সে হঠাৎ করে সেখান থেকে চলে গেল, এই ব্যাপারটা তো ঠিক বিশ্বাস হলো না। আগেই তো বলেছি, আজ এমন গল্প বলবো যে কথা তোমাদের সহজে বিশ্বাস হবে না। আমি নিজেও বুঝতে পারিনি এত সহজে যে সে চলে যাবে, তবে পরে বুঝতে পেরেছিলাম আসলে সে নিজেও জানতো গ্রামের লোকেদের তেমন দোষ ছিল না, কিন্তু মৃত্যুর পরে রূপ ধারণ করে প্রতিহিংসা এসে তাদের ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু পুরোহিত মশাই যখন তাকে সে কথা বলল, তখন সে আর তার কথা ফেলতে পারল না। মৃত্যুর আগেই আমরা যাদের ওপর যে মনোভাব পোষণ করি, মৃত্যুর পরও খানিকটা তা থেকেই যায়। তাই পুরোহিত মশাইয়ের জন্য সে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। পরে পুরোহিত মশাই মন্দিরে রামলালের স্ত্রী এবং তার সন্তানের নামে পুজো করেছিল। এমনকি গ্রামের মানুষেরা মিলে রামলালের বাড়ির ভেতরে তাদের দুজনের জন্যও পুজো করেছিল। তাতেই বোধহয় তারা শান্ত হয়েছিল। এরপরে গ্রামে আর তাদের বিপদ হয়েছে কিনা তা আমি জানি না, কারণ দুদিন পরে সেই গ্রাম ছেড়ে আমি বাড়ি ফিরে এসেছিলাম। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও প্রেতের জাগরণ। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরী ও পুরোহিতের চরিত্রে সৌমিক, অন্যান্য চরিত্রে গল্প পাঠ, গল্পের সূত্রধর, শব্দ গ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আমি সৌরভ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধ্যে।